নমস্কার, আমি রানা ইশওয়ান্ত আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের দেশের রাজনীতিতে ৩টি বিষয় নিয়ে সাধারণত চর্চা হয়ে থাকে। ইউনিফর্ম সিভিল কোড, ওয়ান নেশন ওয়ান ইলেকশন আর ডিলিমিটেশন। এটা ধরা হয় যে ৩টির মধ্যে ভারতীয় রাজনীতির একটা নতুন রূপ এর দ্বারা পরিলক্ষিত হতে পারে। এই ডিলিমিটেশন হলো এমন একটা বিষয় যা নিয়ে আলোচনা হয়, কিন্তু এটি নিয়ে বিতর্ক অনেক গুণ বেশি উত্তর ভারতের রাজ্য এবং দক্ষিণ ভারতের রাজ্যের মধ্যে। কারণ ডিলিমিটেশন স্বাধীনতার সময় যখন হয় তখন স্থির করা হয়েছিল ৫০০টি আসন লোকসভায় থাকতে পারে। পরে সংখ্যাটি ৫৪৩-এ পৌঁছয়, তখন ঠিক হয় সেটি ৫৫০ অবধি থাকতে পারে। কিন্তু যে ডিলিমিটেশন বহু আগেই হওয়ার কথা ছিল, কিন্তু ২০২৬-এ হতে চলেছে, তবে হবার আগেই সমস্যা শুরু হয়েছে। যত বেশি জনসংখ্যা তত বেশি আসন। যেমন উত্তরপ্রদেশ আর বিহার, এই দুই রাজ্যের জনসংখ্যা যদি এক করা যায় তাহলে ভারতের ১/৪ আকার ধারণ করে, কিন্তু দুই পক্ষের আসন ১২৫। দক্ষিণ ভারতের কিছু রাজ্য কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই ৫টি রাজ্যের জনসংখ্যা মোটামুটি ২১% এবং তাদের মোট আসন ১২৯। যদি এইভাবে জনসংখ্যা হিসেবে লোকসভা ভোট হয় তবে বলা যায় উত্তর ভারতের কাছে বেশি আসন থাকবে। দক্ষিণ ভারতের রাজ্যের বক্তব্য হল, আমরা জনসংখ্যা কমিয়েছি, দেশের সেবা করেছি, আর আমরাই ক্ষতিগ্রস্ত হব। কেন এটা হবে? স্বাভাবিকভাবে এটা দেখা যায় এই প্রশ্নটির সাথে আরও অনেক প্রশ্ন উঠে আসে, যার উত্তর পাওয়াটা খুব জরুরি। তাই আচার্য প্রশান্ত বাবুর সাথে এই বিষয়ে কথা বলবো। আজকের এই স্বাগতম। অনুষ্ঠানে আপনাকে কাছে পেয়ে স্বাগতম, সত্যিই আমরা স্বাগতম। গর্বিত। এই যে ডিলিমিটেশন এবং তার সাথে যুক্ত সমস্যা, হুম, এটা যে বারবার ঘটছে, এটা নিয়ে আপনি কি ভাবছেন? হুম। আপনি এটাকে কিভাবে দেখছেন? ৫০ বছর ধরে ভুগছি এই ঝামেলায়। এবার আর সহ্য করা যাচ্ছে না। এবার মুখোমুখি হতে হবে। এটা কি জিনিস ডিলিমিটেশন? ডিলিমিটেশন দর্শকের জন্য আমি ১ম এ তো সংবিধান এর অনুচ্ছেদে ৮২-১৭০ এ যে লোকতন্ত্র, আ যে ভাবনাকে পুষ্ট রাখার জন্য এমন ব্যবস্থা দেওয়া হয় যে প্রত্যেক মানুষের, সে দেশের যেকোনো জায়গার যেকোনো রাজ্যেরই হোক না কেন, প্রত্যেকটা মানুষের মতের ওজনটা কিছুটা একই হওয়া দরকার। হুম, ব্যাপারটা এমন না হয় যে কোথাও ১০,০০০ লোক একটা মানুষকে লোকসভার একটা সিটের জন্য পাঠাচ্ছে, আবার কোথাও ১০,০০,০০০ লোক একত্রিত হয়ে হ্যাঁ, লোকসভাতে একটা সিটে একটা এমপিকে পাঠাচ্ছে। তো এখন যদি এরকম হয়, সেই ১০,০০০ যে লোক ছিল, ওদের যে মতের ওজন আছে বেড়ে ওটা গেছে। অনেক বেড়ে গেছে, ১০০ গুণ বেড়ে গেছে। এবার যে এখানে দ্বন্দ্ব ফেঁসে যাচ্ছে, ওটা ফেঁসে যাচ্ছে বলতে পারেন, সেটা ফেডারালিজম আর ডেমোক্রেসি। ভারতের যে ফেডারেল কাঠামো আছে আর যে লোকতান্ত্রিক ব্যবস্থা আছে, এই দুটো নিজেদের মধ্যে ফাঁসছে। কিভাবে ফাঁসছে? এই ১৯৫১ সালে আমরা ডিলিমিটেশন করেছি। ডিলিমিটেশন মানেটা কি? এই যে কনস্টিটিউয়েন্সি আছে, সেটা লোকসভারই হোক কি বিধানসভারই একটা হোক, পরিসীমা বেঁধে ওর দিয়েছে। পরিসীমা বেঁধে দিয়েছে, ওর সংখ্যা উপর নিচ করে দিয়েছে। আর ওর যে বাউন্ডারি হ্যাঁ, ছিল সেটাও বাউন্ডারিটা। বদলে হুম, দিয়েছে। তো আমরা যখন শুরু করেছিলাম, তো লোকসভাতে মোট সিট ৫০০'রও কম ছিল। পরে ওটা ৫১, ৬১, ৭১-এ বাড়তে, বাড়তে এখন যা দেখছি প্রায় ৫৫০'রও বেশি হয়ে গেছে। ৭১-এ গিয়ে আমরা এই কথাটা বুঝতে পেরেছি। এই যে সিটগুলো বাড়ছে, এটা তো বেশিরভাগ ওই রাজ্যেই বাড়ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে। যেখানে জনবসতি বাড়ছে, আর যে হিউম্যান ডেভেলপমেন্ট আছে, যে সবচেয়ে কম যোগদান করেছে, সবথেকে কম প্রগতি করেছে, ওদের সবথেকে বেশি ইনসেন্টিভাইজ করা হচ্ছে। ওদের প্রতিনিধিত্ব যেটা আছে লোকসভাতে, লাগাতার বেড়েই চলেছে। লোকসভাতে যদি বাড়ে, করেসপন্ডিংলি রাজ্যসভাতেও বাড়বে। তো তো যদি দেখা যায়, তো বলা হলো ১৯৭১-এ থামিয়ে দাও। আর এখন ৫০ বছর পরে ২০২১-এ এসে তখন এটা মানা হয়েছিল যে উত্তর ভারতীয় যে রাজ্য, ওটাকেও ক্যাচ আপ করে নেবে। ওটাও দক্ষিণ ভারতীয় রাজ্যের সমতুল্যই এসে যাবে। মানব বিকাশের সব সূচকাঙ্কের ভিত্তিতেই উল্টো হয়ে গেছে। এটা হয়েছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যত আছে, সেখানে উত্তর ভারত পিছিয়ে গেছে। আর এখন এটা যদি ডিলিমিটেশন যদি করা হয়,
যে নাম্বার অফ সিটস আছে তখন এতটাই হয়েছিল যে ৩০ বছর ধরে কষ্ট করে বাড়তে বাড়তে খুব বেশি ৫০টা সিট বেড়েছে। এখন যদি সেটা বাড়ানো হয় তাহলে সেটা ৮৫০-র আশেপাশে হয়ে যাবে। উত্তর ভারতের নতুন রাজ্য, লোকসভায় সেটা হ্যাঁ, প্রয়োগ হয়েছে। এই জন্য করা হয়েছে। তো উত্তর ভারতীয় রাজ্যে জনসংখ্যা এত বেড়ে গেছে যে নতুন সিট যদি বেড়ে যায়, ওটার মধ্যে ৭০-৮০% নতুন সিট উত্তর ভারতের রাজ্যই পাবে। এই যে অনুপাত আছে, দক্ষিণ ভারতের সিটও কিছুটা বাড়বে, তাদেরও আবাদি বেড়েছে, কিন্তু যে অনুপাত আছে উত্তর আর দক্ষিণের, ওটা একদম এরকম হয়ে যাবে, একটা উপরে উঠে যাবে, তির্যকের মতো লাগবে। তাহলে যে অনুপাতিক শক্তি আছে দক্ষিণ ভারতের, যে রিলেটিভ স্ট্রেংথ আছে উত্তরের তুলনায়, ওটা অনেক কমে যাবে। মেনে নিন যে এখন ওদের ৫৪৫-এর মধ্যে X% সিট আছে। দক্ষিণের আপনি ৫টা রাজ্য নিয়ে নিন, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্র, কর্ণাটক। হুম তো এখন যদি ওদের X% সিট থাকে, আর যদি ডিলিমিটেশন হয়ে যায় আজকের আবাদির হিসাবে, তো ওদের যে সিট আছে সেখান থেকে X% বাদ দিয়ে 0.7 পার এক্স বা 0.8 X% হয়ে যাবে পার্সেন্টেজে। হুম হুম অবশ্যই তা বেড়ে যাবে, ঠিক। কিন্তু উত্তর ভারতের রাজ্যের নিরিখে ওর সিট কম হয়ে যাবে। এখন এটা অন্যায় হবে, এটা সোজাসাপটা অন্যায় হবে, এটা সাফাই হতে পারে না। অন্যায় কেন হবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হ্যাঁ, বলতে অবশ্যই। পারি। দেখুন, ওই যা কিছু একটা দেশকে সমৃদ্ধ করেছে ওইসব কাজ তো বেশি দক্ষিণেই হয়েছে, তাই না? আপনি আমাকে বলেছিলেন দেশ তো দেশবাসীদের নিয়েই হয়। তো দেশবাসীদের ভালো যা কাজ, উন্নতির যা কাজ, সমস্ত দক্ষিণেই বেশি হয়েছে। হুম উদাহরণ হিসেবে আপনি যদি শিক্ষার ব্যাপারটা ধরেন তাহলে আমি ৪-৫ কথা বলতে পারি। আপনি যদি শিক্ষার ব্যাপারটা নেন, তো যেই লিটারেসি রেটটা আছে ওটায় উত্তরে আর দক্ষিণে অন্ততপক্ষে ২০% ফারাক আছে, ২০%। ঠিক। দক্ষিণের ৫টা রাজ্যের কথা তো আমি বলেছি, উত্তরেও আপনি ৫টা ধরে নিন, ইউপি, এমপি, রাজস্থান, বিহার, বিহারে আপনি ঝাড়খণ্ড ধরুন, মধ্যপ্রদেশে ছত্তিশগড় ধরুন, এগুলোকে যদি নেন, কেরলে প্রায় ১০০%, বিহারে ৬০%। হুম বলুন ভালো কাজ কে করেছে? কেরল করেছে। আর শাস্তি কে পেতে চলেছে? কেরলই। আর শাস্তির অনেক ধরন হয়, সেটা সম্বন্ধে আমি পরে বলছি। আর নিজের দৃষ্টিতেও যে সমাধান আছে সেটা আমি পরে বলছি। এইভাবে আপনি বাকি রাজ্যদেরও নিতে পারেন। এখন আপনি যদি উত্তরপ্রদেশ আর তামিলনাড়ুর তুলনা হুম করেন, তো যে লিটারেসি রেট আছে সেটাই অনেক পার্থক্য। এরকমভাবেই একটা কথা আসে, মিন ইয়ার্স অফ স্কুলিং। হুম একজন ওখানের যে নাগরিক আছেন, শিক্ষা পেয়ে বেরিয়েছে, উনি মোটামুটি স্কুলে কত বছর কাটিয়েছেন, ওখানেও মোটামুটি ৫০% পার্থক্য আছে। দক্ষিণী রাজ্যতে মোটামুটি লাগে ৬.৫ বছর, আর উত্তরীয় রাজ্যে লাগে মোটামুটি ৪.৫ বছর। তো ৪.৫ বছরে আপনি যদি ৫০% লাগান তাহলে আসবে ৬.৫ বছর। তো ৫০% আমাদের থেকে এগিয়ে আছে দক্ষিণ এই ব্যাপারে। আর এই ব্যাপারটা স্বাধীনতার সময়তেও ছিল না, এটা ওদের কনসিয়াস চয়েস। ওরা পরিশ্রম করেছে, হুম ওরা এরকম সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার ব্যাপারে, ওই সিদ্ধান্ত আমরা নিইনি। আর ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত নিয়েছে, তপস্যা করেছে, ওদের শাস্তি কি করে দেব? ঠিক হুম তো? আরেকটা কথাও আছে, দক্ষিণের আপনি মজা পাবেন যে আম পরিবার আছে, ওরা ওদের আয়ের কমপক্ষে ৪০% শিক্ষার ক্ষেত্রে খরচ করে। ভারতের যে উত্তর ভারতের যে হুম সাধারণ পরিবার আছে যারা, তারা তাদের মোট আমদানির সর্বোচ্চ ১৫% শিক্ষায় খরচ করে। আর এটা তখনই যখন উত্তরের আয় দক্ষিণের আয়ের ১/৩ বা তার থেকেও কম। একে তো আয় কম, তারপরে আবার তার থেকে ১৫% খরচ করে শিক্ষাক্ষেত্রে। দক্ষিণের সাধারণ পরিবার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত যে পরিবার, তারা তাদের ইনকামের ৪০% বাচ্চাদের শিক্ষার পেছনে খরচ করে। যেটা আচার্য বোঝাতে চাইছেন আমি আপনাদের বলি, যদি উত্তর ভারতে ১০০ টাকা আমদানি হয় তাহলে সেখানকার পরিবার ২০ টাকা খরচ করে, কারণ দক্ষিণ ভারতে আমদানি এর দ্বিগুণ, তাই ২০০ টাকায় ৪০% খরচ করে, মানে মানে ৮০ টাকা খরচ ৩ করে। গুণেরও বেশি আমদানি ওখানে। আমাদের ৭০,০০০ টাকা বাৎসরিক ইনকাম আর ওদের ২,২০,০০০ টাকা। এতটা পার্থক্য। অনেকটা তফাৎ রয়েছে। এখানে একটা প্রশ্ন রয়েছে। আমরা বলে থাকি যে সমানুপাতিক প্রতিনিধিত্ব হওয়া উচিত। উত্তর ভারতে ৩০ লক্ষ লোক একজন সাংসদকে দাঁড় করালো, এবং দক্ষিণে ৮ থেকে ১০ লক্ষ লোক একজন সাংসদ দাঁড় করালো। তার মানে হলো ওখানকার একজন এখানকার ৩ জনের সমান।
তাহলে তো উত্তর ভারতের ক্ষতি হচ্ছে। না, এটাতে আসলে যে সমাধানে প্রশ্নটা আসবো। আসছে, হ্যাঁ, ওই হ্যাঁ, সমাধানে আমি আসবো। সেই সমাধান কিভাবে করা যেতে পারে? শিক্ষা নিয়ে আরো ২ কথা আমি বলছি। হ্যাঁ, যখন আমি বিষয়টা বলে ফেলবো, তখন গিয়ে আমি যে সমাধান বলবো, ওটা কিছুটা পাচনযোগ্য হবে। না হলে ওই সমাধান এমন লাগবে যে সে সমাধানই নয়। দেশ জুড়ে যতগুলো এডুকেশন লোন নেওয়া হয়ে থাকে, তো এডুকেশন লোন নেওয়াটাও একটা সিদ্ধান্ত হয়ে থাকে না? হুম, ওখানেও কমপক্ষে ৭০% দক্ষিণ ভারত নিয়ে থাকে আর ১৫% নেয় উত্তর ভারত। ওদের কাছে এমন নয় যে সবসময় সামর্থ্য থাকে বাচ্চাকে পড়ানোর জন্য। তো ওরা এক কঠিন সিদ্ধান্ত নেয় যে যদি পয়সা না থাকে তাহলে আমি লোন করেই বাচ্চাকে পড়াবো। ৭০% ওদের জনসংখ্যাও কম, তবুও দেশ জুড়ে ৭০% এডুকেশন লোন দক্ষিণ ভারতই নিয়ে থাকে। উত্তর ভারতে ১৫% আর বাকি ১৫% ভারতের অন্য জায়গায়। আপনি কথাটা বুঝছেন তো? হুম, আরেকটা ব্যাপার দেখুন, যেটা কিনা সাময়িক হয় না, মানুষ, পরিবার, এক সমাজ, এক ক্ষেত্র যখন নির্ণয়টা নেয় তখন সেই ঘটনাটা ঘটে। পার ক্যাপিটা ইনকামের ব্যাপারে বলে দিয়েছি। দক্ষিণে সেটা যায় কমপক্ষে ২.৫ লাখ টাকা, উত্তরে চলে যায় কমপক্ষে ৭০,০০০ টাকা। আর এই যে উত্তরে পার ক্যাপিটা ইনকাম আছে, সেখানেও বেশিরভাগ লোক দক্ষিণে গিয়ে উত্তরে টাকা পাঠায় ইনকাম করে। হুম, আর এটাও যদি সরিয়ে দেন তাহলে উত্তরে পার ক্যাপিটা ইনকাম সেটা আরও কমে যাবে। আর উত্তরের দিকে এই বিষয়টাও দেখতে হবে যে উত্তর যে উপযোগী জমিটা পেয়েছে সেটা কিন্তু দক্ষিণরা পায়নি। এতটা উপযোগী জমি পাওয়ার পরেও উত্তরের যে বেসিক ইনকামটা আসে সেটা কিন্তু দক্ষিণের থেকেও ১/৩ কম। আর এটা তো আর আমাদের ওদেরকে বাহবা দিতে হবে। ওদের নিজেদের কঠোর পরিশ্রম, স্বাবলম্বনের তপস্যার কথাই হ্যাঁ, একদম ভাবুন না। ঠিকই বলেছেন। সিদ্ধান্তের ব্যাপার, যেরকম সিদ্ধান্ত নিয়েছে ওই সমুদয়কে আমরা নিশ্চয়ই কিছু পুরস্কার দেব কি দেব হুম, না। বুঝেছেন তো? আরও অনেক কথা আসে। আর আমাদের ভারতবর্ষের গায়ে সবথেকে বড় কলঙ্কের দাগ হলো এটাই যে আমাদের জনসংখ্যার ৪ কোটি মহিলা নিখোঁজ। আর ওই ৪ কোটি মহিলার মধ্যে বেশিরভাগটাই উত্তর ভারতের। উত্তর আর পশ্চিম ভারত। পশ্চিম ভারতে আমি রাজস্থানকে জুড়িয়ে দিলাম। হুম, রাজস্থানকে সবাই উত্তরে ধরে, আমি গুজরাটকে ধরেছি। এই যে মহিলা নিখোঁজের কলঙ্কের দাগ, এটা কিন্তু দক্ষিণের ওপর লেগে নেই। উত্তরেই রয়েছে। আর এটা উত্তরবাসীদেরই কাজ। আর এটা তো কোনো সংযোগ নয়, না জেনে তো করছে না। আর আমরা সিদ্ধান্ত নিয়েই এই কাজগুলো করতে থাকি। আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমরা কনসিডার করতে পারি। যে বেকারত্ব হয়েছে, বলতে পারেন স্টার্টআপ অথবা উদ্ভাবনী কাজ কতটা হচ্ছে, এই সব কিছুতেই দেখা যাচ্ছে যে হুম, দক্ষিণ ভারতেই তার ফলাফল সবথেকে ভালো। এই সব কিছুর পরেও যখন আপনি দেখেন দক্ষিণ কতটা ট্যাক্স দিতে থাকে, আপনার রোমাঞ্চ লাগবে। কেন? ১,২৫,০০০ কোটি কর্ণাটক, কমপক্ষে ৯০,০০০ কোটি তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ২৩,০০০ কোটি, বিহার ৬,০০০ কোটি। মানে রোজগার করেও দিচ্ছে। আর ওরা কামাই করেও দিচ্ছে। আর ওরা কামাই করে স্রেফ এটাই নয় যে স্টেট ট্যাক্স স্টেটেই খরচ হচ্ছে, ওটা সেন্ট্রাল ট্যাক্স, হুম, ওটা সরকারের কাছে যাচ্ছে। তারপর ফাইন্যান্স কমিশন যে শেয়ারেবল ট্যাক্স আছে সেটার ৪১% স্টেটকে ফিরিয়ে দেয়। হুম, আর যেটা ফাইন্যান্স কমিশন বিতরণ করে। আর ওই ক্রাইটেরিয়ার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো জনসংখ্যা আর রাজ্যের ক্ষেত্রফল। আর উত্তর সেটা পেয়ে যায়। আর ওই যে দক্ষিণের যা প্রাপ্য সেটা উত্তর পেয়ে যাচ্ছে। তারপর ওই টাকাতেই আমরা বলি উত্তরের বিকাশ হচ্ছে। আর উত্তরের যে বিকাশ আপনি দেখছেন, যা আপনি দেখতে পাচ্ছেন, উত্তরে রাস্তা হচ্ছে, উত্তরে এই প্রযোজনা হচ্ছে, ওই প্রযোজনা হচ্ছে, আর ওটাই সবথেকে বেশি অবদান দক্ষিণ থেকে আসা ট্যাক্সটাই। এটা আমরা দক্ষিণের সাথে প্রথম থেকেই এক রকমের অন্যায় করা হচ্ছে। অন্যায় তো দেখুন করাই হচ্ছে, হয়েই হুম, যাচ্ছে। কেননা এখন ফাইন্যান্স কমিশন যে ম্যাট্রিক্সের ওপর স্টেটকে ফান্ড রিভলভ করে, আপনি যদি দেখেন মনে হবে না যে ফেয়ার ম্যাট্রিক্স করে। ঠিক। তারপর যদি গভীরে যান তো আপনি জানতে পারবেন ওখানে যত ম্যাট্রিক্স আছে তার সীমাবদ্ধ করে কাকে কত পার্সেন্ট দেবে সেটা ঠিক করা থাকে। প্রত্যেক রাজ্যের কোটা থাকে, তুমি এত টাকা পাবে, অত টাকা পাবে। ওখানে ঠিক যতগুলো ম্যাট্রিক্স আছে ওগুলো সবকটাই কোনো না কোনো প্রক্রিয়ায় গরিবি এবং জনসংখ্যা এই দুটোকে ফ্যাক্টরিং করতে থাকে। এবার জনসংখ্যা কোথায় বেশি? একদম উত্তরে। আর গরিবিও কোথায় বেশি? ঠিকই। আর এই যে পুরোটা সেন্ট্রাল থেকে যে পয়সাটা বের হয় ওটা অনেক ডিসপ্রপোর্শনেট প্রক্রিয়ায় উত্তর পেয়ে যায়, কিন্তু টাকাটা আসে কোথা থেকে? দক্ষিণ থেকে। দক্ষিণ থেকে আসে, কিন্তু গরিবই
রাজ্যের যে ক্ষেত্রফল এটাই বলে যে যত বড় রাজ্য হবে তার বেশি খরচ হয়। অ্যাডমিনিস্ট্রেশনে তত টাকা লাগবে। তো হুম, গরিবি আর রাজ্যের ক্ষেত্রফল আর জনসংখ্যা এইসবের নামে পেয়ে যায় ইউপি, এমপি আর বিহার। তো বলুন, ওদের সাথে তো আমরা প্রথম থেকেই এই অন্যায়টা করছি। তো ধরুন যদি আমরা এটা করি, এই সব কিছু ভেবে যে ডিলিমিটেশনে অ্যাসেম্বলিতে এমএলএর সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক, হুম, আর উত্তরের রাজ্যগুলোকে আরও 20 কি 30 বছর দেওয়া হোক, যে এক কাজ করুন, এটার ওপর আরও প্রগতি করে দেখান, আর 2051-তে আবার কথা বলবো। আমি এই জন্য বলছি যে একটা বাড়িতে আরেকটা ভাই ভাবতে থাকে যে তার সাথে অন্যায় হচ্ছে, সম্পর্ক ভাঙার আশঙ্কা বেড়ে যায়, সেই। আর অন্যায় তো আচ্ছা, আসেই। মিস্টার নাইডুর একটা বক্তব্য ছিল, এখন সময় হয়েছে আপনাদের জনসংখ্যা বাড়ানোর। আর উনি রেফারেন্স দিয়েছিলেন যে ভারতবর্ষ বুড়ো হচ্ছে, যেটা আমাদের টোটাল ফার্টিলিটি রেট সেটা 2.1-এ এসে দাঁড়িয়েছে, আর সাউথে আরও কম, 1.6-এর আশেপাশে। উনি এটাই বলতে চাইছেন যে এখন যারা যুবক যুবতী তারা ক্রমশ বৃদ্ধ হবে। যদি জন্মের হার কমে যায় তাহলে একটা সময়ের পর দেশটা বৃদ্ধদের দেশ হয়ে পড়বে। তাই সেই সময়টা না দেখার জন্যে বাচ্চার জন্মদিন। আচ্ছা, এইভাবে কি ভাবছেন যে মিস্টার নাইডু এই বয়ান এই অনেক এই ভয় অনেক থেকে দিয়েছেন? আর ঠিক ওই ভয়তেই দিয়েছে, আর কোনো ব্যাপার নেই। আর এটাও ঠিক একই কথা, যেই কারণে বাকি সব দেশগুলোর মধ্যে এরকমই চলছে, যে প্রগতিশীল দেশ আছে আর মেয়েদের ইনফ্লুয়েন্স করছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। আর এটা জানেন তো, এই যে মূল ব্যাপারটা, তার আসল সত্যিটা কি? বুড়ো বয়সের পরিভাষা পাল্টে গেছে। এরকম যে সমাজ আছে যেখানে বৃদ্ধদের সংখ্যা বাড়ছে, সেটা বিকশিত সমাজ। আর যে বিকশিত সমাজ আছে সেখানে বেঁচে থাকার সম্ভাবনাও বেড়ে গেছে। দক্ষিণের যে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ উত্তরের থেকে 10 থেকে 15 বছর বেশি আছে। নির্ভর করবে যে আপনি কোন রাজ্যকে কোন রাজ্যের সাথে তুলনা করবেন। যখন আপনি 60 বছরে, তখন আপনাকে বুড়ো কখন মানব? হুম, কখন মানব? আপনার 45 হলো না, আমি বললাম দ্রুত বুড়ো হয়ে মানুষে গেছে। তো 60-এই মরবে। হ্যাঁ, আরে আপনাকে বেঁচে থাকতেই মেরে সেটাই। ফেলবে। যে 90-এ মরতে যাচ্ছে 70-এও তাকে আপনি তো ফিট। তো 70 অব্দি ফিট আছে না, থাকেনও তো। মেডিকেল সায়েন্স এত উন্নতি করেছে, আপনার পার ক্যাপিটা ইনকামও বেশি, আপনার অ্যাভারেজ লাইফও বেশি, এডুকেশনও বেশি, ফরেন এক্সপোজারও বেশি, সবকিছুই আছে আপনার। ইন্স্যুরেন্স আছে, গভর্নমেন্ট স্কিম আছে, মোর অর লেস ডেভেলপড। ভারতের কিছু জায়গা এমন আছে, বিশেষ করে দক্ষিণে গোয়া, যাকে আপনি চীনের মতনই বিকশিতও মেনে নিতে পারেন, পার ক্যাপিটা ইনকামের ক্ষেত্রেও আর অন্যান্য সূচকাঙ্কের ক্ষেত্রেও। তো আপনি নিজেকে বুড়ো বলতে পারেন না। 50-এ বুড়ো কি করে হলেন? হুম, 70-এও বুড়ো কোথা থেকে হলেন? ওটা তো আমরা উত্তর ভারতে বসে বলি যে 70 বছরের হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। 70-এ বুড়ো কি করে হলো? ওদিকে তো 78 বছরে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেল। হুম, কিসের বুড়ো? ও কি নিজেকে বুড়ো বলে মনে করে? হ্যাঁ। আমাদের ঠিক। এখানেও এরকম চলে। রাজনৈতিকবিদরা কখনো বুড়ো হয়? আপনার তো ওঠা বসা আছে। ও তো ওই ভাই, মানুষ যদি মজায় থাকে আর সে খায় দায় এবং তার মেডিসিন যদি উপলব্ধ থাকে, তাহলে সে বুড়ো কেন না, হবে? হবে না। তো বুড়ো হয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে সেটা ব্যর্থ, ওটার কোনো সত্যতা নেই। হ্যাঁ, চন্দ্রবাবু নাইডুর যা বয়ান ছিল, এই ডিলিমিটেশনে ওইটা তো জনসংখ্যা ব্যাস, কমে যেতে পারে। ওটা তো কিছু না, রিউমার। আর ভোট ব্যাংক, সেখানেও তো ওনার নাম ডাক আছে না। এটা তো একটা সাধারণ ব্যাপার। কিন্তু ওনার বয়ানটাকে যদি একদিকে রেখে ভাবিও, তো এই কথাটা কোথাও গিয়ে আমারও ঠিক লাগবে না। এই মানুষটা যে সত্যি এক সাত্ত্বিক অবস্থায় থেকে নিজের মাথাটাকে কন্ট্রোলে রেখে অনুশাসনের সাথে ঠিক কাজ করছে, আমরা ওর সিটের অনুপাত কম করব। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে করছি। একই দেশ, আর আওয়াজ এসেছে দুজন সম্মানীয়র থেকে। তবে দক্ষিণ ভারতের রাজ্য এত ভালো, এত উন্নত, আর সময়ের সাথে সাথে তারা নিজেদের বদলেছে। উত্তর ভারতে কি এমন সমস্যা যে তারা সবসময় নিচের দিকেই গেছে? এটা যে আপনি কি প্রশ্ন করলেন! এটাই তো এটাই তো আমার সবথেকে বড় কষ্ট। আর এটাই আমি উত্তর ভারতের লোকেদের বোঝাতে যাই। ওরা ভাবছে আমি ওদের আঘাত করি। আমরা যে জিনিসটাকে নিজেদের সংস্কৃতি বলে থাকি, ওটা বাস্তবিক ধর্ম থেকে অনেকটাই দূরে আছে। আর আমি যেটাকে ধর্ম বলে মানি, ওই লোক ধর্ম দর্শন থেকে অনেক দূরে সরে গেছে। এটাই সমস্যা উত্তর ভারতের। আর উত্তর ভারত অনেক বেশি জেদি এবং আক্রমণাত্মক দক্ষিণের দক্ষিণের তুলনায়। তো এই কারণে বদল স্বীকার করতে চাইছে না। যে রিফর্ম মুভমেন্টস হয়েছে, আমরা সবাই জানি, আজ থেকে 250 বছর আগে ভারতে
শোধন, সামাজিক শোধনের একটা কার্যক্রম আন্দোলন চলেছিল, এটার অধিকাংশটাই হয়তো দক্ষিণেই হয়েছে অথবা পশ্চিমে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, বা কিছুটা বাংলায় হয়েছে। কিন্তু আমাদের যে হিন্দি হার্টল্যান্ডটা ছিল না, সেটা উন্নতি থেকে বঞ্চিত রয়ে গেছে। তাই সামাজিক শোধন, ধার্মিক শোধন হতে পারেনি। আর এটাই কারণ আমরা পেছনেই রয়ে গেলাম। দেখুন, আমরা যে বলি না ভারতের পার ক্যাপিটা ইনকাম $2400, তো ওটায় ইউপি আর বিহার ধরিয়ে এসেছে। ইউপি আর বিহারের ওটা থেকে আপনি নন রেসিডেন্ট ইউপি আর নন রেসিডেন্ট বিহার বাদ দিয়ে দিন, আরো ইউপি, নিচে নেমে যাবে। তাহলে আর $1000টাও বাঁচবে না। আমার বলতে খুব খারাপ লাগছে, তবু আমাকে এটা বলতে দিন, পৃথিবীর আমি এখনো একটা বস্তি, উত্তর ভারত। উত্তর ভারত। আর আমিও উত্তর ভারতীয়, তাই নিজেকেই বলছি আমি দুনিয়ার বস্তি। তবে কিন্তু অহংকার আমার অনেক আছে, আমার গৌরবশালী পরম্পরা, এটা ওটা। দক্ষিণ বলেছে, আমি পাল্টাতে শুধরাতে রাজি আছি। আর দক্ষিণেও কট্টরবাদ জবরদস্ত ছিল। আপনি তামিলনাড়ুতে যান, আপনি টেম্পল রিএন্ট্রি মুভমেন্টটা দেখুন কেরলের। তো উত্তর ভারতে আপনি এমন কোন জিনিসটা পাবেন না, লিঙ্গ বৈষম্য, না যেটা ওখানে অন্ধবিশ্বাস, দেখা আর যায়। সামাজিক, ধার্মিক আর জাতীয় শোষণ যতটা তামিলনাড়ু আর কেরলে ছিল, বাপরে বাপ। কিন্তু ওরা শুধরেছে কি? শুধরেছে কি? শুধরেছে? উত্তর ভারত শুধরানোতে অস্বীকার করেছে। আমরা ওই পুরনো ওই ভুলভাল কার্যক্রম ধরে বসে আছি। আর ওই ভুলভাল যে কার্যক্রমগুলো আছে, আমি বলছি 2-3 দশকের, ওটা জবরদস্ত হচ্ছে। নতুন নতুন বাবা যারা উঠছে, তাদের মধ্যে অর্ধেক হয়তো দক্ষিণের আছে। এক দক্ষিণে ছিল, সে ভারত থেকেই পালিয়ে গেছে, ঠিক আছে, উনি হয়তো কোনো দ্বীপে গিয়ে নিজের আস্তানা গেড়েছেন। বাকি যত অধিকাংশতা নতুন নতুন আসছে, যারা ভারতকে পেছনে ফেলার জন্য ব্যস্ত, সবকটাই উত্তর ভারতের। যত রিগ্রেসিভ কাজ হচ্ছে, সেটা সমস্ত উত্তর ভারতেই হচ্ছে, আর আমাদের জনসংখ্যা ওটাতে সঙ্গ দিচ্ছে। শিক্ষাতে আমরা নজর দিইনি উত্তর ভারতে, দক্ষিণে কিন্তু শিক্ষাতে নজর দিয়েছে। এটাই কারণ ছিল। যখন আইটি হাব নির্মাণের কথা উঠেছিল, তো নাম্বার না লখনৌয়ের লেগেছে, না গুরগাঁওয়ের লেগেছে, না চণ্ডীগড়ের হায়দ্রাবাদে হলো। লেগেছে, নাম্বার লেগেছে ব্যাঙ্গালোরের, নাম্বার লেগেছে হায়দ্রাবাদের, তারপর নাম্বার লেগেছে পুনে আর মুম্বাইয়ের। কারণ ইন্টারন্যাশনাল কাজ হবে, পড়ালেখার কাজ হবে। তা উত্তর ভারতে কিভাবে করবে, যেখানে জনসংখ্যা উত্তর ভারতে বেশি? আপনি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো দেখুন, যতটা তামিলনাড়ুতে আছে আর তেলেঙ্গানাতে আছে। উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, 20 কোটি পার করে দিয়েছে, ওদের সামনে কেউ টিকতেই পারবে না। আপনি যদি ইনফোসিসে যান, তো দেখতে পাবেন কতগুলো কর্মী ওখানে দক্ষিণ ভারতীয়র, আপনি হয়রান হয়ে যাবেন। আপনি প্রপোর্শন বা রেশিও দেখেন, তো দক্ষিণ ভারতেরই লোক ওখানে ভরে আছে। আপনি দেখবেন যে ওভারসিজ ইন্ডিয়ান কমিউনিটিজ আছে, ওখানে উত্তর ভারতীয় কজন আছে? কানাডা ছেড়ে দিন, পাঞ্জাবিরা আছে। কানাডা ছেড়ে আপনি আমেরিকা যান, ইউরোপে চলে যান, ওখানে আপনি ওভারসিজ ইন্ডিয়ান কমিউনিটিজ দেখবেন, বেশিরভাগটাই দেখবেন দক্ষিণ ভারতীয়। কারণ ওরা শিক্ষায় মন দিয়েছে। আমাদের তো এখানে থাকতে হবে, তাই আমরা লিঙ্গবিদ্বেষ ও পরম্পরায় মন দিয়েছি, তাই আমরা যেমন আছি তেমনই থেকে যাব, আমরা বদলাবো না। এবার একটা প্রশ্ন। আপনি বলছেন বিধানসভায় আসন বাড়িয়ে দেবার একটা পরিকল্পনা হতে পারে 2051 সালে। আমরা নতুন করে ভাববো যে লোকসভায় হ্যাঁ, আসন হ্যাঁ, সংখ্যা বাড়ানো যায় কি বাড়ানো যায় না, আর উত্তর ভারতকে সুযোগ দেওয়া হোক যাতে তারা দক্ষিণের মতো শুধরে হ্যাঁ। যায়। কিন্তু উত্তর ভারতে বেশ কয়েক বছর ধরে এই প্রচার চালানো হচ্ছে যে সংখ্যা বাড়াও, সংখ্যা না বাড়ালে তা অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াবে। জনসংখ্যা যতই বাড়বে ততই তোমরা সুরক্ষিত থাকবে। কিন্তু আপনি যে সময় দিয়ে এই শোধরানোর কথা বলছেন, তার ঠিক বিপরীতে এই যে ব্যবস্থা আপনাকে কিন্তু বাধা আপনি দিয়ে আমার যাচ্ছে। সাথে ইসরায়েলের চর্চা করেছিলেন, বলুন কত ইহুদি আছে পৃথিবীতে? ঠিক আছে, ওই 1 কোটির মতো। 73 লাখ লোক মিলে নাকের ওপর পৃথিবীটাকে নাচিয়ে যাচ্ছে। আমরা কেন সংখ্যা বাড়াবো? আরে ভাই, আমরা কেন সংখ্যা বাড়াবো? হিন্দুদের বলা হয় সংখ্যা বাড়াতে, মুসলমানদের মধ্যেও এরকম একটা আছে যে বলে সংখ্যা বাড়াও, যাতে নিজেকে রিপ্রেজেন্ট করতে সুবিধা হয়, যাতে আমরাও বেড়ে উঠি সবাই। এখন তো আবার হিন্দুদের মধ্যেও জোর তোর লেগেছে, আবাদি বাড়াও। কি আবাদি বাড়াবো সিংহদের মতো? 73 লক্ষ আছে, ওরাও পৃথিবীতে ছড়িয়ে আছে, মোট 73 লাখ। কি করবে সংখ্যা বাড়িয়ে? 120 কোটি তো আছে, এতেও শান্তি মিলছে না। আর 120 কোটি হওয়ার পরেও যাদের সুরক্ষার কোনো ভাবনা চিন্তা নেই, 500 কোটি হলেও হবে কি? হুম আপনি যদি দুনিয়ার জনসংখ্যার গ্রোথ রেট দেখেন, যে কিরকম গ্রোথ রেটে দুনিয়ার আবাদি বাড়ছে, আর হিন্দুদের আবাদির গ্রোথ রেট দেখুন,
হিন্দু এখনো দুনিয়ার অ্যাভারেজ পপুলেশন গ্রোথ রেট থেকে বেশি এগিয়ে যাচ্ছে। মানছি মুসলমান ওর থেকেও বেশি এগিয়ে যাচ্ছে, হুম, ঠিক হুম, আছে। হুম। তারপরেও এটার মানে এটাই যে আজ থেকে ৫০ বছর আগে হিন্দুদের জন্ম শতাংশের হার যত শতাংশ ছিল তার ১% কমেনি, কিছুটা বেড়েও যেতে পারে, এবং আসছে ৩০ বছরেও কম হবে না। যদি ০.১%, ০.২% এদিক ওদিক যদি হয়েও থাকে তো ওতে কি হবে? ব্যাপারটা সংখ্যার হতে পারে না, আমরা পশু না। ব্যাপারটা পুরুষত্বের হতে পারে, আমরা মানুষ। হুম। একটা মানুষ পড়ালেখা, বুদ্ধিমান, বীর, সাহসী ১০০ মূর্খের ভারী হয়ে যায়। ১০০ মূর্খ থোড়েই জন্ম দিতে হবে। আমি আবারও বলছি, ৭৩ লক্ষ ইহুদি পৃথিবীতে ভারী পড়ছে। আপনি জৈনদের দেখুন, শিখদের দেখুন, ওরা সংখ্যা গুনছে নাকি? জৈনরাও এত কম, শিখরাও এত কম। আর ওদের যে পপুলেশন গ্রোথ রেট আছে ওটা মুসলমান কেন, হিন্দুদের থেকেও কম। ওদের কোনো ভ্রুক্ষেপও নেই, ওরা এটা বলেও না যে আবাদি বাড়াও, আবাদি বাড়াও। হ্যাঁ, কি হয় এতে? ভালোভাবে বাঁচব? অনেকগুলো ভেড়াদের মতো পাল বানিয়ে থোড়িই বাঁচব? হুম। কিন্তু হ্যাঁ, ওখানে একটা কথা নিশ্চয়ই আসে, যে লোকতন্ত্রতে মাথা গোনা হয়, মাথার ভেতর কি আছে গোনা হয় না। ওই কথা আমি জানি, ওখানেই সমস্যা আসে। ওই সমস্যার কোনো আলাদা সমাধান হতে পারে, এই ব্যাপারটা নিয়ে পরে কখনো আলোচনা করা যেতে পারে। আমি ওই সমস্যাটার অ্যাকনলেজ করছি। আসলে আচার্যবাবু এটা বলতে চাইছেন যে শিক্ষার কোনো বিকল্প নেই, শিক্ষিত হওয়াটা খুব প্রয়োজন, তবে সমাজ গঠন হবে। আচার্য বলছেন সচেতন হন, শিক্ষা, সামর্থ্য, সম্পূর্ণতা এই সব কিছুর ওপর জোর দিন। যখন এটা করতে পারবেন তখনই একটা সুষ্ঠু সমাজ তৈরি হবে। কমজোর, দুর্বল, নিরীহ, অসহায় এই রকম একটা সমাজ গঠন করে যতই জনসংখ্যা বাড়ান, নিজের প্রভুত্ব বাড়াতে পারবেন না। ইতিহাস আপনাকে মনে রাখবে না। রানাবাবু, কি হবে? যখন আমরা গোলাম ছিলাম তখনও আমাদের আবাদি ওদের অপেক্ষায় ১০০ গুণ ছিল, যারা আমাদের গোলাম বানিয়েছিল। আবাদিটা কি আমাদের বাঁচিয়েছিল? ওদের কাছে টেকনোলজি ছিল, ওদের কাছে বিজ্ঞান ছিল, ওদের কাছে খোঁজ ছিল, অনুসন্ধান ছিল। এই জিনিসটা যা একটা জাতিকে স্ট্রং করে, আমরা ওটার কোনো কথা বলছি না। আমরা শুধু আবাদি বাড়াতেই ব্যস্ত। আবাদি তো তোমার তখনও ছিল যখন তুমি ১৭৫৭ যুদ্ধ লড়তে গেছিলে। ১৭ গুণ ফজ ছিল ইংরেজদের থেকে। তুমি হেরেছো না জিতেছো, কত গুণ আছো এতে ফারাক পড়ে না। এক মিসাইল, ইসরায়েলের এক মিসাইল হুম, ইরানের পুরো আবাদির ওপর ভারী পড়ে গেছে। হুম। ইসরায়েলের কোনো আবাদি নেই, আর ইরানের অনেক বেশি আবাদি আর অনেক বেশি ক্ষেত্রফল। তো কি ফারাক আছে? কি করে নেবে? এত বড় আবাদি নিয়ে কি করে নেবে? এত বড় ক্ষেত্রফল রেখে কি করবে? কথাটা হলো মানুষটা কিরকম, দ্য কোয়ালিটি অব দ্য হিউম্যান বিং। আমাদের ওটা ভালো করতে হবে। আমরা কোয়ালিটির জায়গায় কোয়ান্টিটিতে ব্যস্ত আছি। কথাটা ডিলিমিটেশন নিয়ে চলছিল, আর ডিলিমিটেশন থেকে শুরু করে সেটা উত্তর ভারতের সমাজ আর মানসিকতায় পৌঁছেছে। আর এমন কিছু কথা আছে যা নিয়ে সত্যি আমাদের বর্তমানে ভাবাটা খুব প্রয়োজন, ভাবার দরকার আছে। আচার্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনার এই কথাগুলো প্রত্যেকের খুব কাজে লাগবে। আর দর্শকদের বলবো, এই সমস্ত তথ্য বারবার বারবার দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন।